হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। আজকে থেকে আমরা সিলেবাসের মধ্যে ঢুকে পড়ব। 11-এর সিলেবাসের মধ্যে 11-এর সিলেবাসের মধ্যে প্রথমেই আছে ম্যাপস অ্যান্ড স্কেলস। তো ম্যাপস অ্যান্ড স্কেলসের মধ্যে খালি ম্যাপ বা মানচিত্রটা আজকে আমরা পড়ব। এখান থেকে 1-2 নম্বরের কোয়েশ্চেন আসে, আর মৌখিকে বা ওরালে তোমাদের কিছু এই ম্যাপ সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু এটা এই জন্যই ইম্পর্টেন্ট যে এটা বেসিক, এটার উপরে ভিত্তি করেই পরের জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা অলরেডি ম্যাপ দেখে এসেছি, অনেক ম্যাপ তোমরা ম্যাপ পয়েন্টিং ক্লাস 10-এও করে এসেছো। তো এই ম্যাপ কথাটা এসেছে কোথা থেকে বলতে পারবে? ম্যাপ কথাটা এসেছে ম্যাপ্পা বলে একটা ল্যাটিন শব্দ থেকে। ঠিক আছে, ম্যাপ্পা বলে একটা ল্যাটিন শব্দ থেকে এই ম্যাপ কথাটা এসেছে। ম্যাপ্পা কথাটার মানে হচ্ছে কাপড়। আগেকার দিনে পৃথিবীর যে মানচিত্র সেটা কিন্তু একটা পুরনো কাপড় বা কাপড়ের অংশে করা হতো, কাগজ তখনও আসেনি। তো সেই ম্যাপ্পা থেকেই কিন্তু ম্যাপ কথাটা এসেছে। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে এখন ম্যাপগুলো দেখি সেগুলো হচ্ছে আধুনিক ম্যাপ, এবং সেই ম্যাপগুলোর যদি বলো জনক, সেটা হচ্ছে গ্রিক দার্শনিক টলেমি কিন্তু এই আধুনিক ম্যাপগুলোর জনক। এবারে আমরা দেখি ম্যাপ কাকে বলে। ম্যাপ তোমরা অনেকবার অনেক সময় দেখেছো, তোমাদের ম্যাপ পয়েন্টিং ছিল, তোমরা ম্যাপ পয়েন্টিংও করেছো। তো ম্যাপের কিছু কিছু জিনিস কিন্তু ফিক্স থাকে। ঠিক আছে, কি কি থাকে? যখন একটা নির্দিষ্ট একটা কাগজের সমতল ক্ষেত্রে, সেটা কাগজের টুকরো নাও হতে পারে, যখন একটা সমতল ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্কেল এবং নির্দিষ্ট অভিক্ষেপের সাহায্যে পৃথিবী বা পৃথিবীর কোনো অংশের যে সীমা সেটা তুলে ধরা হয়, সেটাকেই আমরা মানচিত্র বা ম্যাপ বলি। ঠিক আছে, তো এক্ষুনি সংজ্ঞাটা যে বললাম তার মধ্যে কয়েকটা নির্দিষ্ট পয়েন্ট ছিল। একটা হচ্ছে স্কেল থাকতে হবে ম্যাপের, অতি অবশ্যই। স্কেল ছাড়া কিন্তু ম্যাপ হয় না। স্কেল ছাড়া ম্যাপকে আমরা এমনি ড্রয়িং বলবো, ম্যাপ বলবো না। স্কেল থাকতে হবে, একটা নির্দিষ্ট অভিক্ষেপ থাকতে হবে। অভিক্ষেপ বলতে গেলে আমাদের যে দ্রাঘিমা রেখা আর যে অক্ষরেখাগুলো আছে সেগুলোর বিস্তারটা কিন্তু সঠিকভাবে ম্যাপে যাতে থাকে সেটা দেখতে হবে। অভিক্ষেপ কাকে বলে আরও তোমরা যখন ক্লাস 12-এ পড়বে, প্রজেকশন আছে, তখন ওই অভিক্ষেপ বা প্রজেকশন কিন্তু ভালো করে জানতে পারবে। এখন এইটুকুই জেনে রাখো যে দ্রাঘিমা রেখা অক্ষরেখাগুলো যে ম্যাপে আঁকা হয় সেটার যে বিস্তারটা সেটাই কিন্তু হচ্ছে অভিক্ষেপ। একটা নির্দিষ্ট অভিক্ষেপ থাকতে হবে, একটা নির্দিষ্ট স্কেল থাকতে হবে, এবং একটা সমতল ক্ষেত্রে গোটা পৃথিবীও হতে পারে বা পৃথিবীর কিছু অংশ যখন আমরা সীমাটাকে আঁকি তখন সেটাকে বলা হয় ম্যাপ বা মানচিত্র। ঠিক আছে, এবারে মানচিত্র তখনই মানচিত্র হয় যখন এক নির্দিষ্ট উপাদানগুলো ম্যাপে থাকে। কি কি উপাদান তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ, কি কি উপাদান দিয়েছি আমরা। প্রথম হচ্ছে শিরোনাম, মানে ম্যাপের একটা হেডিং থাকবে। তোমরা যখন ইন্ডিয়ার ম্যাপ করতে দেখতে ওপরে কিন্তু ইন্ডিয়া লেখা আছে বা ভারতের মানচিত্র লেখা আছে, তো সবার প্রথমে হেডিং থাকবে যে ম্যাপটা কোথাকার। ঠিক আছে, নেক্সট হচ্ছে দিক নির্দেশটা অবশ্যই থাকবে। তোমরা দেখবে এরকম ম্যাপে অনেক সময় এরকম তীর চিহ্ন দিয়ে দেওয়া থাকে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এরকম দেওয়া থাকে। তো এরকম দিক চিহ্নগুলো কিন্তু দিয়ে থাকতে হবে। অনেক সময় চারদিকের দিক চিহ্নগুলো দেয়া থাকে না, শুধুমাত্র একটা নর্থ লাইন থাকে বা উত্তর দিকটা কোথায় সেইটা কিন্তু নির্দেশ করা থাকে, তার থেকেই আমরা বাকিগুলো বুঝে নিই। ঠিক আছে, তো এই দিকের যে জিনিসটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কেল থাকতে হবে। অতি অবশ্যই ম্যাপে একটা স্কেল থাকতে হবে, নাহলে কিন্তু সেটাকে ম্যাপ বলে আমরা গণ্য করব না, আমরা ড্রয়িং বলবো। আমরা এখন যদি এক্ষুনি এখানে একটা ভারতের ম্যাপ এঁকে দিই, তাতে স্কেল না দিই, তাহলে সেটা শুধু ড্রয়িং হবে, সেটা কিন্তু ম্যাপ হবে না। স্কেল বলতে তোমরা দেখবে ম্যাপে নিচে এরকমভাবে আঁকা থাকে, 0, 1, 2 এরকম দেয়া থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাপের স্কেল।
তো ম্যাপের স্কেল এই জন্যই ইম্পর্টেন্ট। এখানে স্কেল কাকে বলে একটু বলতে হবে। স্কেল কাকে বলে তোমরা ক্লাস 9-এ অলরেডি পড়ে এসেছো, তাও আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। যখন আমরা ভূমিভাগের দূরত্বটাকে কোনো কাগজে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে বলা হয়, তার অনুপাতকে বলা হয় স্কেল। মানে ভূমিভাগে যেটা 1 কিলোমিটার আছে সেটা যদি আমরা কাগজে 2 সেন্টিমিটার হিসেবে দেখাই, সেটা হচ্ছে, সেটার অনুপাতটা হচ্ছে ওটার স্কেল। ঠিক আছে? তো এখানে কিন্তু এরকম করা থাকে, স্কেলটা দেয়া থাকে 0 থেকে 1 কিলোমিটার এই 2 সেন্টিমিটারের মধ্যে দেখানো হয়েছে, বা 0 থেকে 2 কিলোমিটার এই 2 সেন্টিমিটারের মধ্যে দেখানো হয়েছে, এরকমই কিন্তু বোঝানো থাকে। অবশ্যই স্কেলের একটা একক থাকে, সেন্টিমিটার, কিলোমিটার একক থাকে, আমি এখানে একক দিইনি। আর আরেকটা যেটা জিনিস যেটা মানচিত্রের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নির্দেশিকা। মানে অনেক সময় দেখবে তোমরা মানচিত্রে, তোমাদের একটা ম্যাপ দেখাই, মানচিত্রে বিভিন্ন রং দ্বারা কিন্তু কিছু চিহ্নিত করা থাকে। ঠিক আছে? যেমন এই ম্যাপটা সবারই পরিচিত ম্যাপ, তোমরা পড়ে এসেছো, ভূপ্রকৃতি। এখানে এই যে সবুজ রংটা কিসের জন্য দেয়া রয়েছে, এই রংটা কিসের জন্য দেয়া রয়েছে, ইয়েলো কালারটা কিসের জন্য দেয়া রয়েছে, এটা কিন্তু এখানে নির্দেশিকা বলে দেখো লেখা আছে। ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে নির্দেশিকা বলে কিন্তু দেয়া রয়েছে। এই যে ব্রাউন কালারটা, এগুলো হচ্ছে উত্তরের পার্বত্য ভূমি, এইটা হচ্ছে, এই অরেঞ্জ কালারটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তো এই নির্দেশিকাগুলো কিন্তু অবশ্যই ম্যাপে দিতে হবে, নাহলে কিন্তু যারা ম্যাপ পড়বে তারা কিন্তু বুঝতে পারবে যে না, যে কিসের ম্যাপ এটা। আচ্ছা, আর একটা হচ্ছে অভিক্ষেপ, যেটা বললাম যে দ্রাঘিমা আর অক্ষরেখাগুলোর যে সমাহার, সেগুলো ঠিকভাবে রাখতে হবে। আর হচ্ছে সীমা, অবশ্যই বাউন্ডারি বা সীমাটা খুব ইম্পর্টেন্ট। মানে তোমরা যখন ভালো করে কোনো অ্যাটলাস বা কোনো ম্যাপ বই দেখবে, তো সেখানে দেখবে 3 ধরনের সীমা থাকে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, মানে আন্তর্জাতিক সীমা, ন্যাশনাল বর্ডার মানে জাতীয় সীমা, আর রাজ্য সীমা। ঠিক আছে? তো রাজ্য বা ব্লক জাতীয় সীমা, তো সেগুলোর সাইনগুলো কিন্তু আলাদা আলাদা হয়। এই সীমাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে এই যে কয়েকটা উপাদান আছে, এই উপাদান নিয়েই কিন্তু মানচিত্র তৈরি হয়। এগুলো ছাড়া কিন্তু আমরা মানচিত্র ভাবতে পারি না। আচ্ছা, এরপরে আমরা মানচিত্রর গুরুত্বটা একটু আলোচনা করে নেব। মানচিত্রের গুরুত্ব এখানে আমি দিইনি, মানচিত্রের গুরুত্বটা একটু আলোচনা করে দেবো। প্রথমেই হচ্ছে আমাদের জিওগ্রাফার যারা, আমরা জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করি, তো জিওগ্রাফারদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট টুল হচ্ছে এই ম্যাপ। এই ম্যাপের ওপরে বেস করেই কিন্তু আমরা কোনো একটা এরিয়াকে স্টাডি করি, কোনো একটা এরিয়ার কোন দিকে কি আছে সেটা দেখি। তো সেই জিওগ্রাফারদের জন্য ইম্পর্টেন্ট টুল হচ্ছে এই ম্যাপ। তো এই ম্যাপের ব্যবহার আর গুরুত্ব কি সেটা একটু দেখি। প্রথমত তোমাদের স্টুডেন্টদের পড়াতে, তারপরে আমাদের জিওগ্রাফার যারা, তাদের পড়াশুনো করতে এই ম্যাপের কিন্তু মানে কোনো তুলনা হয় না। এই ম্যাপ দেখেই প্রথমে আশেপাশে কি আছে সেটা স্টাডি করা হয়। তোমরাও ম্যাপ দেখে, তোমাদের ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়, কোথায় কয়লা পাওয়া যায়, কোথায় লোহা পাওয়া যায়, তো এইগুলো দেখা হয়। এবং তোমরা ম্যাপ পয়েন্টিং করো যে বুঝতে পারো ভারতের কোন দিকে কোন প্রতিবেশী দেশ আছে, ভারতের কোন দিকে জলবায়ুটা কীরকম, কেন, সেটা কিন্তু তোমরা ম্যাপ দেখেই একটা ধারণা করতে পারো। ঠিক আছে? এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমরা তো পড়াশোনা করার জন্য ম্যাপটা ইউজ করি, কিন্তু বিভিন্ন পেশা আছে যেখানে কিন্তু ম্যাপটা ইউজ হয়। যেমন ইঞ্জিনিয়ার যারা, যারা ট্যুরিজম নিয়ে থাকে, মানে ট্যুরিস্টরা এলে তাদেরকে ঘোরানোর কাজ করে, বা ট্যুরিস্টরাও যখন ঘুরতে যায় তখন কিন্তু একটা ম্যাপ হাতে নিয়ে থাকে, হাতে নেয় না, এখন গুগল ম্যাপ আছে সবার মোবাইলে, সেটা দেখেই কিন্তু সবাই সার্চ করে। তো এরকম বিভিন্ন পেশাগত কারণে যারা ঐতিহাসিক, তারাও ঐতিহাসিক খনন যে করবে, কোথায় করবে সেটা দেখার জন্য কিন্তু ম্যাপের ইউজ করে। তো এই সব পেশাগত কারণেও কিন্তু ম্যাপের ইউজ হয়। এছাড়া আবহাওয়ার পূর্বাভাসের জন্য ইউজ হয়, মানে একটা আলাদা ওয়েদার ম্যাপই থাকে, আবহাওয়া ম্যাপই থাকে। তোমরা এই ক্লাস 11-এই পড়বে আবহাওয়া ম্যাপ, সেখানে মানচিত্র, কোথায় কতটা মেঘাচ্ছন্নতা আছে, কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় কুয়াশা আছে, সেইগুলো কিন্তু ডিটেলসে দেওয়া হয়। সেগুলো আলাদা আলাদা সাইন হয়, সেগুলো একটু শিখতে হবে। কিন্তু এই আবহাওয়ার পূর্বাভাসের জন্য কিন্তু ম্যাপ ইউজ হয়। আমাদের দেশের সুরক্ষার জন্য ইউজ হয় ম্যাপ।
অবশ্যই দেশের যে বাউন্ডারিগুলো আছে, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বর্ডারগুলো, সেগুলো কোথায় কেমন রয়েছে, সেগুলোর আশেপাশে কি দেশ রয়েছে, সেগুলোর মানে কোথায় পাহাড়ের ঢাল রয়েছে, সেখানে সেনাবাহিনীরা নিজেদের থাকার জায়গা তৈরি করতে পারবে বা নিজেদের রসদ মজুত করতে পারবে, সেই সব দেখার জন্য কিন্তু ম্যাপ ইউজ হয়। সম্পদের খোঁজ করার জন্য ম্যাপ ইউজ হয়, কোথায় কোন ধরনের সম্পদ আছে। তোমরা খনিজ সম্পদ পড়ার সময় ম্যাপ পয়েন্টিং করেছো, কোথায় কয়লা পাওয়া যায়, কোথায় লৌহ আকরিক পাওয়া যায়, তো সেই সব ক্ষেত্রেও কিন্তু ম্যাপটা ইউজ হয়। আর ভূমির ব্যবহার জানার জন্য, ল্যান্ড ইউজ প্যাটার্ন বা ভূমির ব্যবহার জানার জন্য কিন্তু ম্যাপটা ইউজ হয়। মানে কোথায় কি ধরনের ল্যান্ড ইউজ দেখা যাচ্ছে, যেমন কলকাতার ল্যান্ড ইউজ যদি তোমরা দেখো, তাহলে কলকাতায় বেশিরভাগই জনবসতি এলাকা এবং কলকারখানার এলাকা দেখা যাবে। তার থেকে আউটস্কার্টে, মানে তার থেকে বাইরে যদি দেখো কোনো গ্রামাঞ্চলে, সেখানে হয়তো বেশিরভাগ এলাকায় চাষের জমি দেখা যাবে। আবার চাষের জমির মধ্যে কোনটা ধান জমি, কোনটা পাটের জমি, কোনটা গমের জমি, এগুলোও কিন্তু ম্যাপের সাহায্যে আমরা দেখতে পারি। তো ম্যাপের এতগুলো ব্যবহার আছে। এবারে আমরা যেটা আসবো, ম্যাপের প্রকারভেদ। মোটামুটি ম্যাপকে তিনটে ভাগে মানে তিনটে বেসিসে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলের ভিত্তিতে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে ভাগ করা যায়, একটা হচ্ছে তথ্যের ভিত্তিতে। এক একটা ভিত্তি করে আমি আলোচনা করব, ঠিক আছে? প্রথমে স্কেলের ভিত্তিতে দেখো তিনটে ভাগে ভাগ করা যায়: ক্ষুদ্র স্কেলের মানচিত্র, মাঝারি স্কেলের মানচিত্র আর বৃহৎ স্কেলের মানচিত্র। সরি, এখানে ভুল হয়েছে, এটা বৃহৎ স্কেলের মানচিত্র হবে। আচ্ছা, ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলতে যখন অনেক বড় জায়গা, ধরো আমাদের গোটা ভারত, ধরো আমাদের পৃথিবী, অনেক বড় জায়গাকে আমরা ছোট্ট একটা কাগজের মধ্যে রিপ্রেজেন্ট করি, তখন সেটাকে বলা হয় ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তখন যে আমাদের স্কেলের অনুপাতটা, সেটা কিন্তু অনেক বেশি হয়। মানে ধরো 1000 কিলোমিটার বা তারও বেশি, 1,00,000 কিলোমিটার যে ভূমির দূরত্ব, কোথাও যদি 1,00,000 কিলোমিটার হয় ভূমির দূরত্ব, সেটাকে আমরা 1 সেন্টিমিটার হিসেবে ওই কাগজটায় হয়তো রিপ্রেজেন্ট করছি। নাহলে আমাদের কাগজে ধরবে না। কাগজে ধরানোর জন্য ওই অত বেশি দূরত্বটাকে আমাদের কিন্তু ছোট করে কাগজে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তো তখন সেটাকে বলা হয় ক্ষুদ্র স্কেলের মানচিত্র, ঠিক আছে? যখন অনেক বড় দূরত্বকে আমরা অনেক ছোট হিসেবে কাগজে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এটা পৃথিবীর মানচিত্র বলতে পারো, বা তোমাদের যে ভারতের মানচিত্রটা দেখালাম, এটাও অবশ্যই ক্ষুদ্র স্কেলের মানচিত্র, কারণ এটা ভারত বিশাল এরিয়া, সেটাকে আমরা এরকম একটা A4 শিট মধ্যে ধরিয়েছি। তো এটাও কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র, ঠিক আছে? এখানে স্কেলটা ভালো করে দেখতে পাবে 0 থেকে 200 কিলোমিটার, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 1 সেন্টিমিটার। মানে এখানে 200 কিলোমিটার যে ভূমির দূরত্ব, সেটা এখানে 1 সেন্টিমিটার হিসেবে দেখানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি 1 সেন্টিমিটারের যে দূরত্ব আছে, সেটা রিয়েল গ্রাউন্ডে 200 কিলোমিটারের দূরত্ব। তাহলে বুঝতে পারছো কতটা এরিয়াকে আমরা ছোট করে দেখিয়েছি। তো এটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এরপরে হচ্ছে মাঝারি স্কেলের মানচিত্র। মাঝারি স্কেলের মানচিত্র হচ্ছে মোটামুটি স্কেলের অনুপাতটা যখন মোটামুটি মাঝামাঝি হয়, তখন সেটা হচ্ছে মাঝারি স্কেলের মানচিত্র। মানে পুরো পৃথিবী নয়, কিছুটা তার থেকে কম জায়গা, কিংবা কিছু একটা রাজ্য, শুধু হয়তো কোনো একটা রাজ্যকেই আমরা একটা ক্ষুদ্র কাগজে যখন তুলি, তখনও কিন্তু আমাদের স্কেলের অনুপাতটা মোটামুটি কম হয়। তো এক্ষেত্রে কিন্তু সেটা হয় মাঝারি স্কেলের মানচিত্র। যদি তোমরা পশ্চিমবঙ্গের মানচিত্রটা দেখো, তাহলে সেটা কিন্তু হবে এই মাঝারি স্কেলের মানচিত্র। পশ্চিমবঙ্গের মানচিত্রে দেখবে মোটামুটি 50 কিলোমিটার এরিয়াকে ওরা 1 সেন্টিমিটার হিসেবে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মাঝারি স্কেলের মানচিত্র। আর বৃহৎ স্কেলের মানচিত্র হচ্ছে কোনো ছোট জায়গাকে, ধরো শুধুমাত্র একটা ব্লক বা কোনো একটা জেলা বললেও ভুল হবে, জেলাটা অনেকটা বড় হয়ে যায়। জেলার মধ্যেও কোনো দুটো ব্লককে আমরা যখন
কোনো সমতল ক্ষেত্রে বা কোনো কাগজে যখন রিপ্রেজেন্ট করি তখন কিন্তু সেই স্কেলের অনুপাতটা অনেক কম হয়। প্রথমে যে স্কেলটা বলেছিলাম 1 কিলোমিটারকে 2 সেন্টিমিটার হিসেবে রিপ্রেজেন্ট করছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র। 1 কিলোমিটার যে দূরত্বটা 1 কিলোমিটার দূরত্বটা তো মোটামুটি কম দূরত্ব, সেটা 2 সেন্টিমিটার হিসেবে কাগজে রিপ্রেজেন্ট হচ্ছে, তো সেটা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র। ঠিক আছে, এক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেগুলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তোমরা পড়েছো ক্লাস 10-এ, তো সেগুলো হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র। তো এই হলো স্কেলের ওপরে ভিত্তি করে ভাগটা। এরপরে হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে ভাগ। উদ্দেশ্যের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, একটা হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। প্রাকৃতিক মানচিত্র মানে প্রাকৃতিক যে বিষয়গুলো, যেমন পাহাড়, পর্বত, উদ্ভিদ, মাটি, এগুলোর বন্টন যখন আমরা কোনো মানচিত্রে রিপ্রেজেন্ট করছি তখন সেটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। যেমন এটা একটা প্রাকৃতিক মানচিত্র, কারণ এখানে আমরা ভূমিভাগের বন্টনটা দেখিয়েছি। আর সাংস্কৃতিক মানচিত্র হচ্ছে যখন আমরা যে সাংস্কৃতিক বিষয়গুলো আছে, যেমন ধরো জনসংখ্যা, তারপরে ভাষাগত বন্টন, এইগুলো যখন কোনো ইয়ের ক্ষেত্রে মানচিত্রের মাধ্যমে দেখাচ্ছি তখন সেটা হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। তার উদাহরণ হচ্ছে এটা। এটা হচ্ছে জনঘনত্ব মানচিত্র। তোমরা দেখতে পাচ্ছ জনঘনত্ব, ভারতের জনঘনত্ব দেখানো হয়েছে। এখানে মোটামুটি মাঝারি জনঘনত্ব আছে, 200 থেকে 400 জন প্রতি কিলোমিটারে বাস করে। এখানে খুব কম আছে সবুজগুলো যেখানে আছে, আবার ভায়োলেট যেখানে আছে সেখানে প্রতি বর্গ কিলোমিটার 800 জনের বেশি বাস করে। তো এইভাবে কিন্তু জনঘনত্বটা বোঝানো হয়েছে। এটা হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তথ্যের ভিত্তিতে ভাগ করা। একটা হচ্ছে গুণগত মানচিত্র আর একটা হচ্ছে পরিমাণগত মানচিত্র। গুণগত মানচিত্র বলতে এই যেগুলো দেখালাম প্রাকৃতিক সাংস্কৃতিক যে বিভিন্ন মানচিত্র, সেগুলোকে যখন আমরা বিভিন্ন কালারের সাহায্যে প্রকাশ করি সেগুলো হচ্ছে গুণগত মানচিত্র। মানে এখানে দেখানো হচ্ছে যে কোন জায়গাটার কি ক্রাইটেরিয়া, কোন জায়গায় জনসংখ্যা বেশি আছে, কোন জায়গায় জনসংখ্যা কম আছে, বা কোন জায়গায় পর্বত রয়েছে, কোন জায়গায় সমভূমি রয়েছে, বা কোন জায়গায় চিরহরিত উদ্ভিদ রয়েছে, কোন জায়গায় মরুভূমি রয়েছে। এটা কিন্তু কোনো একটা প্লেসের গুণটা বা বৈশিষ্ট্যটা বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে গুণগত মানচিত্র। এতক্ষণ ধরে যেই মানচিত্রগুলো দেখিয়ে এলাম সবকটাই কিন্তু গুণগত মানচিত্র। আর একটা হয় পরিমাণগত মানচিত্র। পরিমাণগত মানচিত্র হচ্ছে যখন ধরো তোমরা দেখাচ্ছ যে কোথায় বৃষ্টিপাত কম হচ্ছে, কোথায় বৃষ্টিপাত বেশি হচ্ছে। ঠিক আছে, আবার জনঘনত্ব যেটা দেখালাম সেটাও একদিক থেকে পরিমাণগত মানচিত্র, মানে জনসংখ্যার পরিমাণটা বোঝাচ্ছে। তো সেই জন্য এটা হচ্ছে পরিমাণগত মানচিত্র। অনেক সময় কিছু আরবান এরিয়া দিয়ে, মানে ধরো কলকাতা, মুম্বাই, দিল্লি, এগুলো দিয়ে জনসংখ্যা কতটা সেটার অনুপাতে স্ফিয়ার আঁকা হয়। ঠিক আছে, স্ফিয়ার আঁকা হয়। স্ফিয়ারগুলো যত জনসংখ্যা বেশি হয় স্ফিয়ারগুলোর ব্যাস তত বড় হয়, জনসংখ্যা কম হলে স্ফিয়ারগুলো ছোট হয়। তো এইগুলো কিন্তু হচ্ছে পরিমাণগত মানচিত্র। অনেক সময় তোমাদের দেখবে তোমরা যখন শিখবে, বার গ্রাফ শিখবে, অনেক সময় হয়তো ম্যাপের ওপরেও বার গ্রাফ আঁকতে হতে পারে। হয়তো 11-এ আঁকতে হবে না, কিন্তু ফার্দার স্টাডিতে আঁকতে হতে পারে। তোমাকে হয়তো কয়েকটা ব্লক দিয়ে দিল, ব্লক দিয়ে তোমাকে বললো এই ব্লকে এতজন স্ত্রী আছে, এতজন পুরুষ আছে। ব্লকের কয়েকটা পয়েন্ট দিয়ে দিল, এই পয়েন্টে এতজন স্ত্রী আছে, এতজন পুরুষ আছে। এখানে তোমাকে ওই বার ডায়াগ্রাম আঁকতে হবে। তখন ওই ম্যাপের মধ্যে কিন্তু বার ডায়াগ্রামগুলো প্লেস করতে হয়। তো সেইগুলো হচ্ছে পরিমাণগত মানচিত্র, যেখানে আমরা পরিমাণটা বোঝাতে পারছি, সংখ্যার ভিত্তিতে পরিমাণটা বোঝাতে পারছি। তো মোটামুটি মানচিত্রের উপাদান, মানচিত্রের প্রকারভেদ আজকে এই পর্যন্তই থাকলো। আর আমাকে অবশ্যই জানিও তোমাদের পড়ানো কেমন লাগছে, জিওগ্রাফিক্যাল নিশে এই চ্যানেলটা কেমন লাগছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো অবশ্যই। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু বোধহয় মার্চ এপ্রিলের মধ্যে হয়ে যাবে। তো সেইটা দেখে কিন্তু তোমরা এগিয়েও। আর আমি চেষ্টা করব যতটা পারি এর মধ্যে এই সিলেবাসটা কভার করার। থ্যাংক ইউ
সবাই দেখো এবং কমেন্ট করো।